আমাদের আজকের নিবেদন প্রেত ছায়া। দ্বিতীয় পর্বের আমাদের গল্পের মুখ্য চরিত্র তারানাথ তান্ত্রিক। শব্দ নেই, অথচ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। না না, না না, কোনো শব্দ নেই ওখানে। আমি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। ঘড়ির কাঁটা তখন রাত 2:44 দাঁড়িয়ে আছে। আলিপুরের এক পুরনো লাইব্রেরি, রায় লাইব্রেরি ও রেয়ার টেক্সট আর্কাইভ, যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, শুধু গবেষণার উদ্দেশ্যেই অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। হঠাৎ করেই সেই লাইব্রেরির নিচতলার পাথরের ফ্লোরে পড়ে যায় একটি পুরনো চামড়ার বাঁধানো বই। তবে যা অস্বাভাবিক তা হলো বইটি পড়ে যাওয়ার কোনো শব্দ হয়নি। কিন্তু লাইব্রেরির রাত্রিকালীন কেয়ারটেকার বিশ্বজিৎবাবু ঘুম থেকে উঠে পড়েন। তিনি শুনতে পান যেন কেউ ধীরে ধীরে অকথ্য অচেনা ভাষায় ফিস ফিস করে কিছু বলে চলেছে অবিরত। আর সেই ফিস ফিস তার কানে না ঢুকে যেন মাথার ভেতরেই সোজা ঢুকে পড়ছিল। চোখ খুলেই তিনি দেখতে পান কাঠের সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সাদা পোশাকে ঢাকা ছায়া মূর্তি, যার মুখ নেই, কেবল ঠোঁট চলছে, কিন্তু কোনো শব্দ নেই। তারপর তার চিৎকার শুনে কেউ শুনতে পায়নি। সকালে তাকে পাওয়া যায় লাইব্রেরির একটি কোণে, নিঃশব্দ, নির্বাক, শুধু কাঁপতে থাকা হাতের আঙুল দিয়ে বারবার কাঁচের জানালার দিকে ইশারা করছিলেন। এই ঘটনার কয়েকদিন পরে আবার সেই চেনা চা সিগারেটের ঘর, সেই ঘর যেখানে তারানাথ তান্ত্রিকের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল প্রথমবার। আমরা সেই বদ্ধ ঘরেই এখন বসে আছি। জানালার বাইরে অল্প ঝিরিঝিরি বৃষ্টি। তারানাথ এবার বেশ গম্ভীর, চা না ছুঁয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক পুরনো হলুদ পাতার খাতার দিকে। তার ঘাড়ের পেছনে হালকা বেগুনি আলো, হাতের আঙুলে এক ধরনের কালো ছাই, যেটা প্রতিবারই সে আঙুল ঘষে ঘষে খাতায় লাগিয়ে একটা বৃত্ত আঁকছিল বারংবার। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু লিখছেন? তারানাথ বাবু, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি কিছু লিখছেন নাকি? সে হালকা গলায় বলল, না, আমি শুধু শব্দের ছায়া আঁকছি। শব্দ আছে, অথচ নেই, যেটা আজকাল অনেক জায়গায় ফিরে এসেছে। আমরা বিস্মিত হয়ে তাকালাম তার মুখের দিকে। তারানাথ বলল, তোমরা শুনেছ ভাষাহীন শব্দের কথা? শব্দ যা উচ্চারণ হয় না, কিন্তু শোনা যায়। এমন এক ভাষা যা লেখার নয়, শুধু স্মৃতির গভীরে ঢুকে পড়ে। তেমনি এক ভাষার নাম হলো অক্ষহীন পাঠ। এটা মূলত তিব্বতের প্রাচীন তন্ত্র সাধনায় ব্যবহৃত এক গোপনীয় সংকলন, যা দিয়ে ডাকা যায় তাদের যারা শব্দে বাস করে অথচ শব্দ সৃষ্টিই করে না। আমরা তারানাথবাবুর কথা শুনে চুপ করে গিয়েছিলাম। তারানাথ খানিকক্ষণ থেমে আবার বললেন, এই লাইব্রেরির ঘটনাটা তুমি জানো? ওই যে রায় লাইব্রেরি, যার নিচতলার তৃতীয় সেলফে একটা বই ছিল, শূন্যমুখ পাঠমালা। ওই বইটা আসলে কোনো সাধারণ বই নয়। ওটা ছিল একদা বেনারসের এক মন্দ গ্রন্থাগার থেকে হারিয়ে যাওয়া বই, যার মধ্যে এক প্রকার মৌন মন্ত্র লুকিয়ে আছে, যেটা উচ্চারিত হয় না, কিন্তু অনুভূত হয়। এবং একবার যে অনুভব করে ফেলে সে আর ফিরে আসতে পারে না এই পৃথিবীতে, আর ফিরে আসতে পারে না।
আমরা তার কথা শুনে শিউরে উঠলাম। আমি বললাম, আপনি কি বলছেন এসব? শব্দের মধ্যেই কিছু বাস করে মানে? কি বলতে চাইছেন কি বলুন তো স্পষ্ট করে? তারানাথ তাকালো। তার চোখে সেই অদ্ভুত ছায়া। না, শব্দে না, নির্বাকতায় বাস করে ওরা। কারণ শব্দ থাকলে মানুষ শুনতে পায়, আর ওরা চায় কেউ শুনতে না পাক, তবুও ওদের জানুক। তাহলেই শুরু হয় সংযোগ। ওদের বলা হয় বাকরন্ধ প্রেত। এরা ভাষার মধ্য দিয়ে মানুষের চেতনায় ঢুকে পড়ে। যেমন একজন লিখছে কোনো একটা কবিতা, কিন্তু হঠাৎই সে নিজের ইচ্ছার বাইরে লিখে ফেলে কিছু। যেমন, আমার শরীর তোমার নয়, তুমি লিখলে আমায়, তুমি পড়ছো আমাকে, আর এখন আমি তোমায় পড়ছি, আমি তোমায় পড়ছি। আমরা রুদ্ধশ্বাস হয়ে গেলাম। তারানাথ হঠাৎই এক পুরনো পাতা খুলে দেখালো, যেখানে আঁকা ছিল একটা প্রতিকৃতি। এক নারী, যার চোখ নেই, শুধু ঠোঁট আছে, আর ঠোঁটের নিচে লেখা, আমি কেবল উচ্চারণ, আমার শরীর নেই, নেই। আমাকে বলো, তাহলেই আমি হব। আমি কেবল উচ্চারণ। এই লাইব্রেরির গন্ধটা ঠিক কিসের? পুরনো চামড়া স্যাঁতস্যাঁতে বইয়ের গন্ধ, নাকি মৃত উচ্চারণের? রাত তখন বাজে 10টা। মহরমের আগের সন্ধ্যা। কলকাতা শহরে একটা নিঃশব্দ কোণে তারানাথ নিজে উপস্থিত হলো সেই লাইব্রেরিতে। আমরা তখনও জানতাম না সে একা গেছে। সে অবশ্য পরে বলেছিল, ওরকম জায়গায় কাউকে নিয়ে যাওয়া যায় না, যেখানে শব্দ নেই, সেখানে উপস্থিতি থাকলেই বিপদ, ঘোর বিপদ। লাইব্রেরির নিচতলার দক্ষিণ দিকের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তারানাথ দেখতে পেল দেওয়ালের এক কোণে সাদা রঙের ধুলো মলিন ছোপে লেখা, এখানে শব্দ লেখা হয় না, অনুভব করতে হয়। একটা আলো নেভা পড়ার ঘরের দরজা খুলতেই এক তীব্র ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো। তারানাথ জানতো এই অনুভব শীতের নয়, ওটা ভাষাহীন অস্তিত্বের স্পর্শ। ঘরের মাঝখানে টেবিলের ওপর একটা চামড়ার বাঁধানো বই, যার কভারে লেখা নেই, শিরোনাম নেই, কিচ্ছু নেই। কিন্তু বইটা খুলতেই তার চোখ আটকে গেল। প্রতিটি পাতায় লেখা ছিল এক অচেনা স্ক্রিপ্ট, আক্ষরিক অর্থে যার কোনো শব্দ নেই, শুধু রেখা, ছায়া আর কিছু অদ্ভুত ঘূর্ণাবর্তের মতন চিহ্ন। আর কোথাও কোথাও পাতার মাঝখানে হালকা ফাঁকা জায়গা। ঠিক তখনই দরজার পাশে দাঁড়ানো ছায়াটার দিকে তাকালো তারানাথ। সে জানতো এটা একটা পাঠ মূর্তি, অর্থাৎ কোনো এক পাঠকের ছায়া স্মৃতি, যে বইটা শেষ করতে পারেনি। তারানাথ ফিসফিস করে বলল, তুমি কি শেষ পৃষ্ঠা দেখেছিলে নাকি? দেখেছিলে শেষ পৃষ্ঠাটা? ছায়াটা কোনো উত্তর দেয়নি, কেবল মাথা নেড়ে চলে গেল দেওয়ালের দিকে। অদ্ভুতভাবে ছায়াটা একদম দেওয়ালের ভিতর দিয়ে গলে গিয়ে মিলিয়ে গেল। তারানাথ জানতো
এখন সময় এসেছে নির্বাক পাঠ শুরু করার। সে বইটা খুলে প্রথম পাতায় আঙুল রাখলো, আর মুহূর্তে চারপাশের নিস্তব্ধতা যেন ঘন হয়ে উঠল। তুমি শব্দ ব্যবহার করেছ, তার মানে তুমি আমায় জানো। তুমি আমায় জানো। তুমি শব্দ ব্যবহার করেছ, তার মানে তুমি আমায় জানো, তাই তো? তারা ঘড়ির কাঁটা ঠিক তখন 11টা বেজে 11 মিনিট। তারানাথ অনুভব করল তার কানে ফিস ফিস আওয়াজ, কিন্তু বাহ্যিকভাবে কেউ কিচ্ছু বলেনি। শব্দটা তার মাথার ভেতরে স্মৃতির কোনো পুরনো ঘরে ঢুকে পড়ে বলছে, তোমার কন্যা কেমন আছে তারানা? কেমন আছে তোমার কন্যা? কি গো তারানা, তোমার কন্যা কেমন আছে? এই কণ্ঠস্বর শুনে এবার তারানাথ কেঁপে উঠল। তার মেয়ে অর্থাৎ পুণ্যশ্রী, যাকে সে বহু বছর আগে হারিয়েছে এক অলৌকিক ঘটনার পর। এই বই তার স্মৃতি খুঁড়ে আনছে, কিন্তু কেন? পর্দার মতো মাথার ভেতর খুলে যেতে লাগলো স্মৃতি। সে দেখল পুণ্যশ্রী ছোট্টবেলায় বলছে, বাবা, বাবা, কেউ আমার ঘরের আয়নায় তাকায়, কিন্তু কিন্তু বিশ্বাস করো কেউ নেই সেখানে। বাবা, বাবা, তুমি বুঝতে পারছো আমার কথাটা? কেউ কেউ আমার ওই ঘরের আয়নায় তাকায়, কিন্তু কিন্তু কেউ নেই বাবা, কেউ নেই, কেউ নেই বাবা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই সেখানে। সেই দিন, সেই রাত, সেই কাঁপানো মুহূর্ত সব যেন আবার ঘিরে ধরছে তারানাথকে। তারানাথ বুঝল এই বইটা শুধু পড়া যায় না, এটা স্মৃতিকে ভাষায় রূপ দেয়, তারপর ভাষাকে অস্তিত্ব বানায়। আর যে পাঠক যত গভীরে যাবে, তার স্মৃতি থেকে তত গভীর কিছু জেগে উঠবে পুনরায়। কিন্তু এরপর শুরু হলো এক অদ্ভুত বিভীষিকা। ঘরের চারদিক থেকে শব্দ নিঃশেষ হয়ে গেল, আলো নিভে গেল না, কিন্তু সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল ভয়ানকভাবে। তারানাথ টের পেল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ঘাড় ঘুরিয়ে দেখল না, কারণ সে জানে যা দাঁড়িয়ে থাকে শব্দের অভাবে তার মুখ নেই। একটা ঠান্ডা শ্বাস তার কানের পাশে এসে বলে, তুমি যদি শেষ পৃষ্ঠা পড়ো, আমি আসবো, আমি আবার আসবো। আমি শুধু মনে থাকি তারানাথ, মনে থাকে, লেখায় নয়। আর আমি চুপ করে আছি মানে আমি নেই, এটা ভাবা ভুল, চরম ভুল তারানাথ, চরম ভুল। তারানাথ বইয়ের শেষ পাতায় পা রাখল। সেই পৃষ্ঠায় কালি নেই, শুধু একটা পাতলা ছোপ, একটা অদ্ভুত গন্ধ, আর পাতার মাঝখানে একটা গোল দাগ। সে আঙুল ছুতেই বইটার ভেতর থেকে বেরিয়ে এলো এক মুখহীন ছায়া, যার মুখের কোনো চোখ নাক নেই, শুধুই রয়েছে ঠোঁট, আর ঠোঁট বারবার ফাঁক হচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই তাতে। তারানাথ বোঝে ওটা বাক বৃত্তি প্রেত, যা মানুষের মুখ দিয়ে
কথা বলতে চায় তার নিজের ভাষায়। ঘন্টা বাজল, কোথাও একটা, বহু দূরে। তারানাথের চারপাশে এবার ঘুরনি শুরু হলো। স্মৃতি, ছায়া, শব্দ সব মিলিয়ে এক মেটাফিজিক্যাল গলি তৈরি হলো। সে দেখতে পেল নিজের পুরনো চিঠি, পুরনো বইয়ের লেখা, এমনকি নিজের তন্ত্র পুস্তকের ভেতরেও এই ছায়ার চিহ্ন ছিল। তার মানে এই আত্মা বহুদিন ধরেই তার ভাষায় বাস করছিল, আর আজ তা পুনরায় জেগে উঠেছে, স্বমহিমায় আত্মপ্রকাশ ঘটেছে আবার। যদি কিছু না বলো তাও কিছু শোনা যাবে। ঘড়ি বলছে রাত তখন 1:33। রায় লাইব্রেরির নিচতলা তখন সম্পূর্ণ স্তব্ধ, আলো খানিকটা কম্পমান। তারানাথ একাই বসে আছে সেই অচেনা বইয়ের সামনে, যার শেষ পাতার মাঝখানে জেগে উঠেছে এক মুখহীন ছায়া। শুধু ঠোঁট কাঁপছে, কিন্তু তাতে কোনো শব্দ নেই। হঠাৎ তার চোখ পড়ে ছায়ার হাতে থাকা এক গোল কাঠের চাকায়, যেটা সে আগে কখনোই দেখেনি। চাকাটি ঘুরছে নীরবে, কিন্তু যতবার ঘোরে তার মাথার ভেতর যেন কারা কাঁপা গলায় বলছে, স্মৃতি নয়, তা যেন তার নিজের ভাষা নয়, তবু বোঝে সে এরা কেউ না কেউ তাকে ডাকছে। নির্বাক প্রেত সম্পর্কে তারানাথ তার গুরু কৃষ্ণানন্দ আগমবাগীশের কাছে মাত্র একবার শুনেছিল। গুরু বলেছিলেন, ভাষা শুধু বাক্য নয়, ভাষা স্মৃতির ধারক ও বাহক। অনেক আত্মা মরেও থাকে ভাষার শরীরে, আর যারা মন্ত্রে নয় নির্বাচিত নীরবতায় ডাকে, তাদের থেকে দূরে থাকিস তারানাথ, কারণ ওরা শব্দ ছাড়াই মস্তিষ্কে প্রবেশ করে। তুই ভাবিস হয়তো তোর ইচ্ছায় পড়ছিস, আদতে তুই ওদেরই লেখা পাঠ করছিস। তাই খুব সাবধানে থাকিস, তাদের থেকে দূরে থাকিস। তারানাথ তখন কথাটার গভীরতা বোঝেনি, কিন্তু আজ সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। সে এই বই না খুলে থাকতে পারত না, এটা যেন তার নাম করে ডাকছিল কেউ। শব্দের ছায়া তোমার শরীরেই আছে, শব্দের ছায়া তোমার শরীরেই আছে, তোমার শরীরেই আছে। তারানাথ জ্ঞান রাখার চেষ্টা করছিল। সে বোঝে এখনই তাকে একটা সীমানা টানতে হবে। সে পকেট থেকে বার করলো একটা পুরনো তাম্র মুদ্রা, যার গায়ে খোদাই করা ছিল এক মৌন মুদ্রা, শুধু চোখ, অথচ ঠোঁট নেই তাতে। এই মুদ্রা এক বিশেষ সাধনায় ব্যবহৃত হয়, অউচ্চারিত পাঠ রোধ, মানে এমন আত্মার সংযোগ বন্ধ করা যায় যারা উচ্চারণহীন ভাষায় কথা বলে। কিন্তু দেরি হয়ে গিয়েছে অনেকটাই। ছায়াটা তার মুখ থেকে শব্দ কাটতে শুরু করেছে। তারানাথ অনুভব করল
সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না এক ফোঁটাও। মাথার ভিতর শুধুই অনুরণন। তুমি আমায় উচ্চারণ করেছো, এখন আমি তোমার। তুমি আমায় উচ্চারণ করেছো, এখন আমি তোমার। তখনই ঘরের দেওয়াল ফেটে একটা দরজা তৈরি হলো। সে আগে ছিল না। দরজার ওপার থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। আমার নাম লেখো, তাহলেই তোমায় ফিরতে দে। আমার নাম লেখো, তাহলেই তোমায় ফিরতে দেব। লেখো, লেখো, আমার নাম লেখো, লেখো, আমার নাম লেখো, আমার নাম লেখো। তারানাথ চিৎকার করতে পারছিল না, কিন্তু মনে মনে বলল, তুই কে? কে তুই? বল আমাকে, কে? কে তুই? কি তোর পরিচয়? বল, বল আমাকে। নারী কণ্ঠ, যেন বহু আত্মার মিলিত আর্তনাদ। আমরা আমরা কেউ না, কেউ না। আমরা আমরা তো সেই পাঠ, সেই পাঠ যা ভুলে যাওয়ার কথা ছিল। কিন্তু 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 তোমরা যারা লেখো, যারা পড়ো, মনে রাখো, তোমরাই আমায় ফিরিয়ে আনো, তোমরাই আমায় ফিরিয়ে আনো। আমরা কেউ না, কেউ না। তারানাথ এবার শেষ অস্ত্র ব্যবহার করল। তাম্রমুদ্রা হাতে নিয়ে সে চক্র আঁকল মাটিতে। মনে মনে উচ্চারণ করল সেই প্রাচীন তন্ত্র। অক্ষ নয়, বাক্য নয়, স্পন্দ নয়, যা নেই তাও যদি আসে, তাকে ফিরিয়ে দে শূন্যে, ফিরিয়ে দে শূন্যে, ফিরিয়ে দে শূন্যে, মহাশূন্যে। মুহূর্তে ছায়া ফেটে গেল। ঘরের বাতাস হু হু করে ঢুকতে শুরু করলো। ঘড়ির কাঁটা থেমে গেল 1:44 তারানাথ দেখল বইটা ধ্বংস হয়নি, তবে তার প্রথম পৃষ্ঠায় লেখা কিছু নিজেই বদলে গিয়েছে। এখন লেখা, একবার যে আমায় পড়ে, তার স্মৃতি আমার। এবার আমি লিখি তার ভাষায়, আমি লিখি তার ভাষায়। ফিরে আসা নাকি রাখা পড়ে যাওয়া? তারানাথ ফিরল, কিন্তু আমরা খেয়াল করলাম সে আগের মতো নয়। সে কথাবার্তা কম বলছে, আর মাঝে মাঝে চুপচাপ একটা খাতা খুলে লিখে ফেলছে কিছু। তখন তার ঠোঁট নড়ে না। একদিন আমরা দেখলাম খাতায় লেখা, এটা আমি লিখছি না, ও লিখছে আমার হয়ে। আমি লিখছি না এটা, ও আমার হয়ে লিখছে।
আমার কথা লিখছে। তারানাথ একদিন ধীরে ধীরে বলে, যে বইটা আমি পড়লাম ওটা এখন আমার ভেতরে। আমি এখন শব্দ বললে ও বেরোতে পারে, তাই জন্যই আমি চুপ থাকি। কিন্তু তুমি যদি ওর নাম লিখো তোমাকেও পাবে। এবার তুমি লেখো, আমায় ভাষা দাও, আমায় ছাপাও, তাহলেই আমি থেকে যেতে পারি সবার মাঝে, সবার হৃদয়ে। রাত তখন 12টা বেজে 9 মিনিট। মাঘ মাসের হিমেল বাতাস কলকাতার গলি বেয়ে ঢুকে পড়ে তারানাথের প্রিয় কক্ষে। ছাতার ঠিক নিচে কাঠের তাক ঘরে ঠাঁই পেয়ে থাকা সেই পুরনো বিধ্বস্ত বইখানা এখনো চুপ করে বসে। তারানাথ এখন আর সেটার দিকে তাকায় না, কিন্তু রাত যত গাঢ় হয় সে যেন নিজেই ছুটে আসে। আজ সে ঘুম থেকে উঠে বসেছিল একেবারে ঘামে ভিজে। তার হাতে ছিল একটা ছাপার অক্ষরের মতো ছায়া, তাও অবিকল যেন তার নিজের হাতের লেখা। আর একটা স্বপ্ন সে দেখেছে বারংবার, এক ভগ্ন ছাপাখানা যেখানে ছাপা হচ্ছে কিছু অদ্ভুত শব্দ, যেগুলো কোনো ভাষার নয়, অথচ প্রত্যেক পাঠকের মনে ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর বীজ। দিন কয়েক আগেই ওল্ড চায়না বাজারের এক পুরনো পাণ্ডুলিপি সংগ্রাহক ভূতমোহন ব্যানার্জি তারানাথকে বলেছিল, বাবা, একটা কেস আছে। সাহেবদের আমলে তৈরি ছাপাখানা, এখন খালি পড়ে আছে সেটা, কিন্তু রাত হলেই কেউ যেন ওখানে প্রেস চালায়। কিন্তু কাগজ ছাপা হয় না, ছাপা হয় আওয়াজ। সকালে গেলে দেখা যায় ছাই আর পোড়া কাগজ পড়ে রয়েছে ওখানে, আর একটা শব্দ বোঝা যায় না তাতে। তারানাথ চুপচাপ উঠে পড়েছিল। এবার সে জানতো ওর খোঁজ এখানেই, কারণ শব্দ যা উচ্চারিত নয় এখন ছাপাতে চাইছে নিজেকে। কলকাতার বুকে পুরনো প্যাথারস্টন স্ট্রিট, যেখানে এখন ঘর বাড়ির জঞ্জাল আর ভেঙে পড়া ইটের স্তূপ। তারানাথ যখন প্রথম পৌঁছলো সেখানে, ভেতরের ঢোকার মুখেই টের পেল এই বিল্ডিংটা কেবলই শব্দ খায়। তার পায়ের আওয়াজই শোনা যাচ্ছে না ঠিক মতো। ভেতরে ঢুকতেই দেওয়ালে দেখা গেল একটা লাল কালি দিয়ে আঁকা চিহ্ন, যেখানে লেখা, শব্দ দিও না, ও শুনে নেবে। দিও না, দিও না, শব্দ দিও না, ও শুনে নেবে, শুনে নেবে, শুনে নেবে। অদ্ভুতভাবে ছাপার ঘর ছিল সম্পূর্ণরূপে অক্ষত। মেশিনগুলো দাঁড়িয়ে আছে, ঝকঝকে নয়, তবুও খানিকটা চলার মতো। তারানাথ পা বাড়ালো প্রথম মেশিনের দিকে। ঠিক তখনই পেছন থেকে একটা ধাতব শব্দ, যেন কেউ প্লেট বসাচ্ছে। সে ঘুরে তাকালো, দেখলো চারিপাশে কেউ কোথাও নেই, সম্পূর্ণ ফাঁকা। কিন্তু কাগজ আস্তে আস্তে মেশিনে ঢুকছে, আর ছাপা হচ্ছে এমন কিছু অক্ষর যা একেবারেই মানুষের ভাষা নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাতে কোনো শব্দ হচ্ছে না। মেশিন চলার আওয়াজ সম্পূর্ণরূপে বিলীন। কিন্তু চারিদিকে একটা আওয়াজ তখন বাড়ছে, তুমি তো পড়তে পারো, পড়ো। তুমি তো পড়তে পারো, পড়ো না। তুমি তো শব্দ জানো, আমায় চেপে দাও, আমায় চেপে দাও। তুমি
তুমি তো শব্দ জানো, আমায় ছেপে দাও। তারানাথ টের পায় এই শব্দ সে আগে কোথাও যেন শুনেছে। না, ঠিক শুনেছে বলবো না, তবে কোথাও যেন অনুভব করেছে। যখন সে ছোট ছিল তার ঠাকুমার মুখে মুখে এক ভূত গল্প বলেছিলেন, যেখানে একটা পত্রিকা প্রতি পূর্ণিমায় নিজে নিজেই ছাপা হতো। পরে জানা যায় সেই পত্রিকার প্রতিটি কপি যারা পড়েছে তারা 1 সপ্তাহের মধ্যে আত্মহত্যা করেছে। আর সেই পত্রিকার নাম ছিল সর্ববিনাশ। এই মেশিন সেটা না তো? তারানাথ খানিকটা অনুমান করতে পারল। তারানাথ বুঝতে পারে এই ছাপাখানা মানুষের স্মৃতিকে শব্দে বাঁধে, তারপর ছাপায়, যাতে সবাই একই ভয় অনুভব করে। আর একবার পড়া মানেই সেই ভয় তার নিজের হয়। সে মেশিনের দিকে এগিয়ে যায় আর দেখে তার নিজের হাতের লেখা কাগজে ছাপা হচ্ছে, যেটা সে কোনো দিন লেখেনি, তবু লেখা যেন ঠিক তারই লেখা। তোমার ভিতরের ভয় আমি লিখেছি, তুমি তো আমাকে ভাষা দিয়েছ মাত্র। এবার আমাকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। হঠাৎ ছাপার কালি উঠে আসে না, কাগজে শুধু ছোপ ছোপ ছায়া আর একটা মুখ, তার নিজের মুখ। তারানাথ তখন বুঝতে পারে এই মেশিন শুধু শব্দ ছাপে না, আত্মাও ছাপে। তাকে ছাপিয়ে ফেলা হচ্ছে আর পরের পৃষ্ঠায় লেখে, তারানাথ এখন পাঠযোগ্য, যেই পড়বে তাকেই ভয় দেখাবে, যে পড়বে তাকে ভয় দেখাবে, তাকে ভয় দেখাবে। তারানাথ আর দেরি করে না, সে একটা কাগজে লেখে, পাঠ বন্ধ, ছাপা থামাও, তুমি অস্তিত্ব পাও না। পাঠ বন্ধ, ছাপা থামাও, 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 এই ছাপা থামাও। তুমি তুমি অস্তিত্ব পাও না, তুমি অস্তিত্ব পাও না, অস্তিত্ব পাও না, তুমি অস্তিত্ব পাও না। তুমি এই ছাপা থামাও, থামাও তুমি। আর সেই পাতাটা ঠেলে দেয় ছাপা কাগজের দিকে, যেন এক প্রকার কাগজের ফাঁকে। মেশিনের চাকা সম্পূর্ণরূপে থেমে যায়। দেওয়ালে ছাপা হয় একটাই বাক্য, তুমি আজ রক্ষা পেলে, কিন্তু অন্য কেউ আবার আমাকে পড়বে, তার নাম কাগজেই লেখা থাকবে। আর এবার কালি দিয়ে নয়, রক্ত দিয়ে ছাপা হবে, তারা না, রক্ত দিয়ে। তারানাথ সেই রাতেই ফিরে আসে। তার ডেস্কে পড়ে থাকে একটা মোটা প্যাকেট, আর তার ওপরে কিছুই লেখা নেই। খুলে দেখে ছাপা কাগজ, আর শেষ পাতায় লেখা, এই কাহিনী পড়ে তুমি যে অনুভব করলে, সেটা কি তোমার, নাকি আমি সেটা ছাপিয়ে গিয়েছি? তোমার নাকি, নাকি আমি সেটা ছাপিয়ে দিয়েছি? ছাপিয়ে
ছাপিয়ে দিয়েছি। ঘন্টা বাজেনি, তবু আমি শুনেছি নামহীন শব্দ, যেটা শোনা যায় না কানে, তবু ভেতরে কেঁপে ওঠে কিছু। সে কি ধ্বনি, নাকি সে মৃত্যুর ডাক? রাত তখন 12:30। ঘর সম্পূর্ণরূপে অন্ধকার, কেবল মেঝেতে পড়ে থাকা একটা খোলা চিঠি, আর চিঠিতে লেখা, তারানাথ বাবু, আপনি শব্দের ভয় বোঝেন? এবার আপনি শুনুন এমন এক ঘন্টার ডাক যা শুনলে মানুষের নাম মুছে যায়, কেউ আর জানে না সে কে। দয়া করে পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড়ের ঢালে একটা পরিত্যক্ত আশ্রমে আসুন। শুধু আপনি পারবেন ওটাকে থামাতে। দয়া করে একটু তাড়াতাড়ি আসুন তারানাথ বাবু। বিনীত গণেশ পোদ্দার, পূর্বতন পুরোহিত, মাতঙ্গ আশ্রম। 3 দিন পরে তারানাথ ট্রেনে চেপে পৌঁছালো জয়চণ্ডী স্টেশনে। ছোট্ট একটা স্টেশন, ধূসর আকাশ আর থমথমে বাতাস। এক বৃদ্ধ অপেক্ষা করছিল প্ল্যাটফর্মে। আপনি তারানাথ তান্ত্রিক? আপনি কি সেই তারানাথ তান্ত্রিক মশাই? হ্যাঁ, আমি সেই তারানাথ তান্ত্রিক। চলুন তবে, ঘন্টাটা আজ রাতেই বাজবে, দেরি করা যাবে না তারানাথ বাবু। চলুন চলুন তবে, চলুন। তারানাথ বুঝে গেল সময় বড্ড কম। পাহাড়ের ঢালে ছোট্ট এক আশ্রম, পথভ্রষ্ট সাধুদের সাধনার জায়গা ছিল এটা। কিন্তু এখন সবাই পলাতক। শুধু একটা কক্ষ আছে ভেতরে, চাপা গন্ধে ভরা, আর দেওয়ালে পুরনো সংস্কৃতিতে আঁকা। শব্দহীন ধ্বনি শুনিলে আত্মা নিজেকে চিনিবে না। ঘরের মাঝে ঝুলছে এক বিরাট পাথরের ঘণ্টা, কিন্তু অদ্ভুত ব্যাপার, গায়ে কাঁটা দেওয়া ঠান্ডা শব্দের শিহরণ শুরু হয়ে গিয়েছে, অথচ ঘণ্টা বাজেনি। তারানাথ জানে এটা অঘোষ ঘণ্টা, এই ঘণ্টা বাজে না, কিন্তু একসময় এমন শব্দ ছাড়ে যা কানে শোনা যায় না, বরং মনের ভেতরে নিজের নাম মুছে দিতে থাকে। যেই শুনেছে সে তার পরিচয় ভুলে গিয়েছে। সে কথা বলে, চলে এবং খায়, তবে জানে না কে সে। 5 জন বলে ভূত ভর করেছে, আসলে ঠিক তা নয়, তার নাম হারিয়ে গিয়েছে। তারানাথ প্রস্তুত ছিল। সে একটা তাম্রলিপিতে লেখা নাম বিনাশ প্রতিশ্রুতি বের করলো। এই মন্ত্র শুধু মনে পাঠ করতে হয়। নাম না থাকিলে ডাকবে কে? ডাক না থাকিলে পথ কই? আর পথ না থাকিলে শব্দ ফিরিবে কোথায়? কেউ জানে না তা। তারানাথ এবার পাঠ শুরু করলো। ঘন্টা থেমে থাকলো, কিন্তু ঠিক সেই সময় ঘরের ভেতর একটা ছায়া উকি দিল, একটা নামহীন আত্মা, যাকে কেউ কোনো দিন ডাকেনি। সে বলল, তুই নাম ধরে ডেকে ডেকে আমার অস্তিত্ব করেছিস না? এবার এবার আমার নাম আমি নিজেই রাখবো, আর তোকে ভুলিয়ে দেব তুই কে। তোকে সব ভুলিয়ে দেব আমি, সব। তারানাথ
অনুভব করলো তার নাম মনে পড়ছে না। তার মাথার ভিতর ঘুরছে একটা কুয়াশা। তখনই ঘরের এক কোণে আগুন জ্বলে উঠল। ছায়াটা বলল, এবার নাম লেখ। যদি পারিস তোর নিজের নামটা ঠিক করে মনে করতে, তাহলে নিজের নাম লেখ। তা না, নিজের নাম লেখ। তারানাথ কাঁপা হাতে ছাইয়ের মাটিতে আঁকলো একটা অক্ষর, দয়াকারে তা। তবুও কিছু মনে পড়ে না। সে বোঝে শুধু নিজের নাম নয়, নিজের পরিচয়ের গন্ধটাই মুছে যাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ তার পেছনে একটা গলা, একটা নারী কণ্ঠ। তুমি যদি নিজের নাম হারাও, ও ফিরে আসবে। ও আবার ফিরে আসবে, কারণ ওর নাম দিয়েছিলে তুমি। তুমি দিয়েছিলে ওর নাম। তাই তুমি যদি নিজের নাম হারাও, ও ফিরে আসবে। ও আবার ফিরে আসবে। তারানাথ ঘুরে দেখল এক অদ্ভুত চেহারার মহিলা। চোখ নেই, কিন্তু কণ্ঠ আছে। সে বলল, আমার নাম কেউ দেয়নি। আমি সেই শব্দ যার নামহীন। কিন্তু কিন্তু তোমার নামই আমার জন্ম দিয়েছে তারানাথ। তোমার নামই আমার জন্ম দিয়েছে। আমার জন্ম দিয়েছে। তখনই তারানাথ এক দগদগে স্মৃতির মতো মনে করল, এই শব্দটা, এই ঘণ্টা তারই এক ভুল তন্ত্রচর্চার ফল। যখন সে ছাত্র অবস্থায় ছিল, তখন একবার সে নিজেই তৈরি করেছিল এক ধ্বনিবিহীন ঘণ্টা, যা নাকি আত্মাকে মুক্ত করে। কিন্তু ভুল করে সে সেটাকে নামচুর গ্রন্থির সঙ্গে সংযুক্ত করেছিল। ফলে শব্দ নয়, পরিচয় খেয়ে ফেলত সেই ঘণ্টা। তারানাথ হাঁটুতে ভর দিয়ে মন্ত্র জপ করতে লাগলো। ওম চিন্নমূল শব্দ ভেদি, ওম চিন্নমূল শব্দ ভেদি, ওম চিন্নমূল শব্দ ভেদি। তোমার নাম আমি রাখলাম নির্ঘোষ, আর তুমি নামচ্যুত, কারণ তোমাকে আমি ডেকেছি ভুল নামে। এবার ফেরো সেই শূন্যে, যেখানে নাম নেই, কোনো ডাক নেই। শূন্যে ফেরো, শূন্যে ফেরো। ঘন্টা থেকে একবার হঠাৎ থপ করে শব্দ বেরোলো। ঘর ভরে গেল ছায়ায়। ছায়াগুলো বলে উঠল, আমরা যারা নাম ভুলে গিয়েছিলাম, আমরা ফিরছি। আর তুই যে আমাদের নাম চিনেছিল, এখনো চিনে থাকিস। তুই থাকবেই, কারণ তোকে চেনার কেউ থাকবে না। কেউ থাকবে না, কেউ না। তারানাথ এবার মূর্ছা গেল। শেষ অবধি সকালে স্থানীয় লোকজন তাকে খুঁজে পায়। চোখ খোলা, কিন্তু কিছু বলছে না। চোখে এক ধরনের কুয়াশা। তাকে প্রশ্ন করা হলে সে শুধু ফিস ফিস করে বলে, আমি আমি কে? কে? কে আমি? আমি আমি কে? কে আমি? আমি চিনি না। আমি নিজেকে চিনি না। আমি জানি না। আমি কিচ্ছু জানি না। আমি কে? কে? কে আমি? কে? কে আমি? কে আমি? কে আমি? 3 দিন পরে তারানাথ ধীরে ধীরে ঠিক হলো। তবে সে এখন নাম বলতে ভয় পায়।
আর একটা খাতায় সে লিখে রেখেছে, যদি কখনো আমার নাম কেউ মনে না রাখতে পারে, বুঝে নিও নির্ঘোষ ফিরে এসেছে। আমরা লিখতাম, কিন্তু কারা পড়তো জানি না। এখন যারা পড়ে তারা আর কথা বলতে পারে না, কারণ সেই বর্ণমালায় উচ্চারণ নেই, শুধু ছায়া থাকে, ছায়া। পুরুলিয়ার এক গুহা প্রবেশে লেখা ছিল এই কথাগুলি, খোদাই করা রক্তে। একটা ভাষা যার কোনো আওয়াজ নেই। কলকাতার পার্ক সার্কাসের বাড়িতে বসে তারানাথ হাতে নিয়ে ঘোরাচ্ছিল একটা পাথরের খণ্ড। তার ওপর খোদাই করা 4টি অদ্ভুত চিহ্ন, যা দেখতে অনেকটা বর্ণের মতো, কিন্তু কোনো ভাষার নয়। আর আশ্চর্যজনকভাবে খণ্ডটির গায়ে লাগানো গন্ধটা ছিল এক ধরনের পুরনো ছত্রাকের মতো, আদিম যুগের। চিহ্নগুলো প্রথম চোখে পড়েছিল লালন সোরেন নামের এক গবেষকের। লালন ছিল পুরুলিয়ার গোষ্ঠপাড়া গুহা রেখে প্রত্নতাত্ত্বিক অভিযানে নেতৃত্বদানকারী গবেষক, যার শেষ মেসেজ পাঠানো হয়েছিল তারানাথকে। স্যার, স্যার, এই চিহ্নগুলো কিছু বলছে। আমার ঘুমের মধ্যে শুনি ওরা আমাকে ডাকে, কিন্তু কিন্তু আমি বুঝতে পারি না তারা কি চায় আমার থেকে। স্যার, স্যার, আপনি এলে বুঝবেন বিষয়টা ঠিক কি। প্লিজ, প্লিজ স্যার, আসুন, আসুন আপনি স্যার, স্যার আসুন, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান, বাঁচান স্যার, বাঁচান। দিন 3 পর লালন পাওয়া গেল গুহার পাশে। সে সুস্থ, প্রাণী বেঁচে আছে, কিন্তু তার জিহ্বা ছেঁড়া। সে চাইলেও কথা বলতে পারবে না, চিরকালের মতন সে বোবা হয়ে গিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে সে লিখেছিল 4টি বর্ণ, যা একদম সেই পাথরের খোদাইয়ের সঙ্গে মিলে যায়। তারানাথ জানতো এটা ভাষার বিষক্রিয়া। তারানাথ পুরনো এক তন্ত্র পুঁথি থেকে খুঁজে পেল যে এই চিহ্নগুলি হয়তো বর্ণতাল নামের এক অদ্ভুত তান্ত্রিক ভাষার অংশ। এই ভাষা উচ্চারণ করা যায় না, শুধু রক্ত দিয়ে আঁকা যায় এবং মনের মধ্যে পাঠ করা যায়। যে এটি পড়ে তার শরীর নিজের ষড়যন্ত্রকে ভুলে যায়। প্রাচীন তান্ত্রিকরা বিশ্বাস করতেন মানুষের কথার মধ্যেই লুকিয়ে থাকে অস্তিত্বের ধ্বনি, যেটা হারালেই মানুষ চিরতরে ছায়া হয়ে যায়। তারানাথ এবার একা যান পুরুলিয়া জেলার গোষ্ঠপাড়ায়। গুহা পাহাড়ের তলায় গাছপালা ঢেকে রেখেছে, সাথে একটি ছোট্ট অশ্বত্থ গাছ, যেখানে একটা কাঠের বোর্ডে লেখা, চোখে দেখো, মনে বলো, মুখে কিছু বলো না। শুধুই চোখে দেখো আর মনে বলো, মুখে কিচ্ছু বলো না, কিচ্ছু না। তারানাথ নামার সময় অনুভব করলেন বাতাস থমকে আছে। পাহাড়ের পাথরের মাঝে ঢুকে ভেতরে পৌঁছে গেলেন সেই জায়গায় যেখানে সে মাটিতে আঁকা বর্ণমালার 16টি চিহ্ন দেখতে পেলেন। তার মধ্যে 4টি চিহ্ন হালকা করে চলছে, বাকি 12টি ছায়া হয়ে গিয়েছে। যারা দেখেছে তারা হারিয়ে গেছে কিনা তা অবশ্য জানা যায় না। তারানাথ বসল পাথরের ওপর ধ্যানমগ্ন হয়ে। ঘন্টাখানেক ধ্যানের পর তার কানে এলো এক শব্দ। না, ঠিক শব্দ বলা যাবে না, যেন মস্তিষ্কে ঢুকছে কোনো এক হালকা ধ্বনি, যেটা রক্তের স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে বলে যাচ্ছে, আমরা বলিনি কিছু, তোমরা উচ্চারণ করেছো আমাদের, তাই এবার আমরা তোমাদের মুখ খুলে দিচ্ছি ভেতর থেকে, তোমাদের মুখ খুলে দিচ্ছি ভেতর থেকে। আমরা কিচ্ছু বলিনি, কিচ্ছু না। তারানাথ
চোখ মেলে দেখলেন চারপাশের দেওয়ালে সেই বর্ণমালার চিহ্নগুলো রক্তে লেখা হয়ে গেছে। একটাও মানুষের হাতে লেখা নয়, সবগুলো লিখেছে ছায়ারা। তারানাথ একসময় বুঝলেন এই ভাষা আসলে চেতনার মধ্যেকার নির্দিষ্ট স্তরের ছায়াগুলোর ডাকে সৃষ্টি। একে কোনো মানুষ উচ্চারণ করলে সেই ছায়ারা তার ভিতরে ঢুকে পড়ে, আর ছায়া একবার ঢুকলে মানুষ আর মানুষ থাকে না, সে হয়ে যায় ধ্বনি আশ্রিত। এরা বাইরে থেকে দেখায় ঠিক মানুষের মতো, কিন্তু যেই সে কথা বলতে চায় তাকে জিহ্বার বদলে বেরোয় ছায়া। তারানাথ এবার একটা তন্ত্রসূত্র পাঠ করলেন। ওম ছায়া শব্দত্বয়ী, ওম ছায়া শব্দত্বয়ী, ওম ছায়া শব্দত্বয়ী। তুমি ধ্বনি হারাও, আমি বর্ণে আগুন জ্বালাই। সে একে একে চারটি চিহ্নের মাঝখানে গোময় ও ঘৃত দিয়ে অগ্নি স্থাপন করলেন। একসময় গুহা থেকে ছায়াগুলো বেরিয়ে এসে পাথরের ওপর উঠে দাঁড়ালো। তারানাথ দেখলেন প্রতিটি ছায়ার মুখে এক অদ্ভুত হাসি। তারা বলে, তুমি তো সেই তান্ত্রিক যার জীবে কখনো ভয় শব্দ ছিল না। এবার আমরা সেই শব্দটাকে সরিয়ে দিচ্ছি। শব্দটাকেই সরিয়ে দিচ্ছি আমরা। তারা ছুটে এলো তারানাথের দিকে, কিন্তু ঠিক তখন আগুন হঠাৎ এক ঘূর্ণির মতো ছিটকে ছায়াগুলোকে গিলে নেয়। সবকিছু থেমে যায়। তারানাথ উঠে দাঁড়ান। গুহা তখন নিস্তব্ধ। তিনি চলার আগে সেই পাথরের খণ্ডটা আবার হাতে নেন, তবে এবার চিহ্ন 5টি। একটা নতুন চিহ্ন যোগ হয়েছে সম্প্রতি, যেটা আগে ছিল না। তারানাথ চোখ মেলে তাকিয়ে দেখেন নতুন চিহ্নটা তার নিজের স্বাক্ষরের মতোই অনেকটা দেখতে। তার ঠোঁট থর থর করে কেঁপে ওঠে। তিনি ধীরে ধীরে ফিসফিস করে বলেন, আমি কি নিজেই ওই ভাষার পঞ্চম ছায়া হয়ে গেছি? না 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 না, এ কি করে হতে পারে? তবে কি আমি নিজেই নিজেই ওই ছায়ার পঞ্চম ভাষা হয়ে গেছি, পঞ্চম পঞ্চম ছায়া হয়ে গেছি? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কলকাতায় ফিরে এসে তারানাথ নিজের ডায়েরিতে লেখেন, জিহ্বা দিয়ে কথা বলি এখনো, কিন্তু কোথা থেকে আসে সেই ভাষা? আমি কি এখনো নিজেই নিজের নাম বলি, নাকি কেউ ভেতরে থেকে বলায়? আমি জানি না, আমি সত্যিই জানি না আমি নিজেই নিজের নাম এখনো বলি কিনা, নাকি কেউ ভেতরে থেকে বলায়। আমি জানি না, আমি সত্যিই জানি না, সত্যিই জানি না।